বাংলাদেশকে ইরান অথবা আফগানিস্তান বানাতে চাই, ইরান অথবা আফগানিস্তান বানাতে চাই, সেই আফগানিস্তান বা ইরান হলে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের মানুষের অবস্থা কি দাঁড়াবে একটু যদি বলেন। আমি আপনাকে একটা কথা বলি, উনি যে বলছেন ওনাকে আমি চিনি না, ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয়, দূর থেকে দেখে ভালোই মনে হতো। ওনার আব্বা যখন ছিলেন তখন আরো ভালো মনে হতো। চরমোনার পিসাবের দল, দলটার নাম হইলো চরমোনাইয়ের পিসাবের দল। ওনাদের দলের নামটাও অনেকে জানে না, কিন্তু ওনারা গত 16 বছর শেখ হাসিনার আমলে মোটামুটি ভাবে আত্মীয়ের মতো ব্যবহার পাইছে শেখ হাসিনার কাছ থেকে। সে আত্মীয় কোনো সময় খুব পরমাত্মীয়, কোনো সময় দূরাত্মীয়। যখন ভালোভাবে চলছে বিশেষ একটা জন্তুর মতো শেখ হাসিনার কাছে, হ্যাঁ, তখন খুব আদর পাইছে। আবার যখন একটু শব্দ করতে চাইছে বিশেষ একটা জন্তুর মতো, তখন আবার বরিশালে মাইরও খাইছে। ওনাদের কথা আমি বুঝি না। ওনাদেরকে যদি বলি যে ওনারা ধর্ম নিয়ে ব্যবসা করে, এমনি বলবে ফজলুর রহমান দুজকে যাইবে, ওরে ধরো, ওরে মারো, ওর জানাজা কেউ করো না। কিন্তু ওনারা গত 16 বছর কি করছে এটা একটা হিসাব দেখ। ওনারা শেখ হাসিনার সাথে কত কিছু লাভ, কত কিছু বেনিফিট, কত কিছু শেয়ার এবং কমিশন নিছে, এটার আগে হিসাব দেখ। ওনার তো মৌলানা সাহেব, পীর সাহেব। আরেকটা কথা বলি, অত বড় বড় কথা বলে ঠিক আছে, দেখি তো বরিশালের সিটটা থেকে ওনারা ফেয়ার বুটে কার সাথে পাস করতে পারে। একটা সিট, ওয়ান সিট। আমি বলি ওনাদের ভোট কিছু একটা নির্দিষ্ট ভোট আছে, সেই ভোটটা এবার থাকবে না। এবং মৌলানা সাহেবরা বলেন আর মৌলবী সাহেবরা বলেন, যেভাবেই বলেন, তারা আলেম সাহেবরা বলেন, যেটা আমার অনেক কথা আছে। আমি বলবো ধর্মর নামে যে দলগুলো হচ্ছে, নট ধর্মীয় দল, এটা হলো ধর্মের নামে দল হচ্ছে। হ্যাঁ, ফয়জুল করিম সাহেব আরেকটা কথা বলেছেন যে হাত পাখায় ভোট দিলে, উনি তার সিটি কর্পোরেশন নির্বাচনের সময় বলেছিলেন, এখনো তাই বলেন, হাত পাখায় ভোট দিলে আল্লাহর রাসূলকে ভোট দেয়া হয়। আর আওয়ামী লীগ, বিএনপি, আমি নাউজুবিল্লাহ কইলাম, আমি উম্মি মানুষ, নামাজ রোজা অত করতে পারি না, আল্লাহ কি জানি আমাকে মাফ করবো কিনা। কিন্তু আমি এদের ব্যাপারে এই কথা যারা বলে যে ওই জামাতকে ভোট না দিলে হ্যাঁ পাপ হবে, বেহেশতে যাইতে পারবে না, আবার যারা বলে যে কি বললেন আপনি, আমি আপনাকে বলি, এরা যদি ইসলামী শাসনতন্ত্র করতে চায়, এরা যদি ইরানের মতো আফগানিস্তানের মতো দেশ করতে চায়, উনাদেরকে আমি বলবো, খুব শ্রদ্ধা করে সম্মান করে বলবো, কোন সময় কেউ কেউ আওয়ামী লীগের পাকার তলে থেকে বেঁচেছেন, শেখ হাসিনার পাকার তলে, আর কেউ কেউ খালেদা জিয়ার পাকার তলে থেকে তার পায়ের কাছেও বসেছেন স্টেজে। তাদেরকে আমি বলি, সেই সব ইসলামের নামে নামধারী পলিটিশিয়ানদেরকে আমি বলি, বাপের বেটা হলে একটা সুষ্ঠু ভোট করো। সেই পার্লামেন্ট ভোটে আপনারা যদি পাস করতে মেজরিটি পান, নিশ্চয় আপনারা ইরান বানান আফগান, কিন্তু আগে কথাটা কোন লাগবে, 5ই আগস্টের মতো বাটপারি করা যাবে না, 5ই আগস্টের মতো মুনাফিকি করা যাবে না। স্লোগান দিবেন বৈষম্য বিরোধী আন্দোলনের, স্লোগান দিবেন এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। আর 5ই আগস্টে শেখ হাসিনাকে তারাই দিয়ে বলবেন, না আমরা তো শেখ হাসিনাকে কাল তারাই নাই, আমরা বাংলাদেশেই মানি না, সংবিধান মানি না, আমরা ধর্মনিরপেক্ষতা মানি না, অসাম্প্রদায়িকতা মানি না, আমরা কিচ্ছু মানি না, আমরা চাই হিজবুত তাহরীরের একটা দেশ হবে। এটা তো মুনাফিকি। আপনারা বলেন ইসলাম নামে যারা রাজনীতি করেন যে আমাদের ইসলামের সমস্ত দল একসাথে হন, আমি তো চাই। যারা বক্তৃতা করেন রাতের পর রাত দেখি, সেই সব বক্তারা কি বক্তৃতা করেন করে গিয়ে বলেন আমাদেরকে ভোট দিলে আমরা ইসলামী শাসনতন্ত্র করব, আমাদেরকে ভোট দিলে আমরা এই দেশটাকে আফগানিস্তানের মতো বানাবো। আজকেও আমি দেখলাম, এতদিন বলতেছিলাম 1/3 লোক না খায়া থাকে রাতের বেলা, আজকে দেখলাম 2 বেলা অর্ধেক লোক না খায়া থাকে, মরে যাবে সব, কুকুরের মতো বসবাস করে আফগানিস্তানে। আমি আপনাদেরকে খুব কথা বলি, আপনারা যদি এটাকে ইরান বানাতে চান, আফগানিস্তান বানাতে চান, তাইলে গণতন্ত্রের নামে আপনারা রাজনীতি করেন কি করে? আপনারা তো গণতন্ত্রকে তাহলে বলতে হবে গণতন্ত্র বেদাত, গণতন্ত্র বেশরিয়তি। আর
ইরানের মতো বলতে হইলে বলতে হবে তাদের একজন আয়াতুল্লাহ খুমেনি লাগবে, আর এক দলের মধ্যে শুধু ভোট হবে, অন্য কোনো দল থাকবে না। জি জি অন্য কোন দল তাইলে তারা এই দলের সুযোগ নিয়ে তারা সেই মুনাফিকিটায় দল করার সুযোগ নিয়ে মুনাফিকিটা করতেছে কেন? যারা পাস করে বলে আমরা আফগানিস্তান করব, আগে বলেন বাপের বেটা হইলে যে আমরা আধুনিক গণতন্ত্র মানি না, আমরা কোরআনের শাসন মানি। আমি সেলিউট করলাম আপনাদেরকে। বলেন যে আমরা আধুনিক গণতন্ত্র মানি না, কোরআনের শাসন মানি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিনিয়র মাদ্রাসা বানাবো। যে মাদ্রাসা হয়ে গেছে অলরেডি। জি হয়ে গেছে, এটা বলেন। ঘোষণা বাকি আছে। এই দেশে রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম, তাদের কবিতা টবিতা গান টান শোনা যাবে না, পড়া যাবে না, এটা বলেন। বলেন যে আমরা হইলে শুধু ওয়াজ মাহফিল করতে পারবে, কিন্তু কেউ লালনের গান করতে পারবে না, কেউ বাউল সঙ্গীত করতে পারবে না, কেউ নাটক করতে পারবে না, কেউ ড্রামা করতে পারবে না, কেউ যাত্রা গান করতে পারবে না, কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবে না, কেউ বিতর্ক অনুষ্ঠান করতে পারবে। বলেন বাপের বেটার মতো, তারপরে ভোটে আসেন। আমি যাব ফজলুর রহমান, আমি আমার দল, তা আমার দলকে সম্মান জানিয়ে বলছি আমি ফজলুর রহমান যাব সব জায়গাতে, এবং গিয়া বলবো আমাদেরকে যদি ভোট দেন, আমরা হলাম আধুনিক মানুষ, গণতান্ত্রিক মানুষ, তাহলে এই দেশে আমি গণতন্ত্র করব। আমাকে যদি ভোট দেন তাহলে এই দেশে মানুষের পেটের ভাত পরনের কাপড় আনবো। আমাকে যদি ভোট দেন তাহলে বাজারে জিনিসপত্রের দাম কম থাকবে। আমাকে যদি ভোট দেন তাহলে বাংলাদেশের শিক্ষিত ছেলেরা শিক্ষা শেষে চাকরি পাবে। আমাকে যদি ভোট দেন তাহলে এই দেশের সাধারণ মানুষের সন্তানেরা বিদেশে কর্মসংস্থান করতে যেতে হলে তাদের টাকা দিতে হবে, কিন্তু সেই টাকাটা আদম ব্যাপারীর টাকা না, নির্দিষ্ট একটা ফি দিতে হবে। আমাকে যদি ভোট দেন এই দেশে ধর্ম নিরপেক্ষতা হবে, সুস্পষ্ট কইলাম। এই দেশে হিন্দু মুসলমান বুদ্ধ কি খ্রিস্টান তাদের মধ্যে রাজনীতিতে কোনো ভেদাভেদ থাকবে না। চাউলের দাম হিন্দুর জন্য যা হবে মুসলমানের জন্য তা হবে, ধানের দাম যা হবে তাই হবে, ভোটের দাম হিন্দু যেমন হবে মুসলমানও তাই হবে। আমার দেশে শুধু আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে মুসলমান মসজিদে যাবে, নামাজ পড়বে। হিন্দু সন্ধ্যাবেলায় যখন ঘন্টা বাজবে তখন মন্দিরে যাবে, অন্যান্য ধর্মের লোকজন তাদের পূজা অর্চনা করবে। কিন্তু রাজনীতিতে যখন আসবো, সমাজে যখন আসবো, তখন প্রত্যেককেই বলতে হবে শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। সেই কথা বলে বাংলাদেশে আমি রাজনীতি করতে চাই। হিন্দু নয়, ওরা মুসলিম। জিজ্ঞাসে কোন জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার। এই কথাটা আমি জনসভায় বলবো, আমার প্রচার পত্রে বলবো, আমার ইলেকশনের ম্যানিফেস্টোতে বলবো, খুব ক্লিয়ার। আর বলবো কি, আমি ৭১ চাই। কি বলবো আমি ৭১ চাই। ৭১ প্রকৃত মুক্তিযুদ্ধ ছিল। সেই ৭১ আনার জন্য শত শত বছর যাবৎ বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে খোদার কাছে প্রার্থনা করেছে, হে খোদা আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে মুক্তি দেবে। হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বলে ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে ভগবান আমাদেরকে এমন সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দিবে। শত শত বছর যাবৎ বাঙালি হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান আমরা ছিলাম পরাধীন গোলাম। বিশেষ করে ব্রিটিশের আমলে নীল সাহেবদের অত্যাচারে জর্জরিত হয়ে আমাদের হিন্দু মুসলমান মায়েরা খোদার কাছে কেঁদে কেঁদে বলতো, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। সেই যে বাংলার স্বাধীনতার জন্য যুদ্ধ গিয়েছিল তিতুমির হাজী শরীয়তুল্লাহ, যুদ্ধে গিয়েছিল ময়মনসিংহ শেরপুরের ছেলে ফকির মজনু শাহ, যুদ্ধে গিয়েছিল দেশ থেকে বিদেশে আমরা যাদেরকে হিন্দু বলি ভারতের শ্রেষ্ঠ সন্তানদের একজন, যিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করে দ্বিতীয় মহাযুদ্ধে যুদ্ধ করেছিল ভারত বাংলার স্বাধীনতার জন্য। সেই যুদ্ধ করতে করতে জীবন দিয়েছিল ক্ষুদিরাম সূর্য সেনের মতো দেশপ্রেমিকেরা। আর আমাদের রাজনৈতিক নেতারা সারা জীবন বাংলার মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছে। শেরে বাংলা একে ফজলুল হক,
হুসেন শহীদ সোহরাওয়ার্দী, শরৎ বোস, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর যুদ্ধ যখন শুরু হলো তখন সামরিক নেতৃত্ব দিয়েছে জেনারেল এমএজি উসমানী, সামরিক নেতৃত্ব দিয়েছে মেজর জি আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, সামরিক নেতৃত্ব দিয়েছে পরবর্তী সময়ে 1 নম্বর সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম, 2 নম্বর সেক্টর কমান্ডার খালেদ মুশাররফ, পরবর্তী সময়ে হায়দার, 3 নম্বর সেক্টর কমান্ডার মেজর শফিউল্লাহ, 4 নম্বর সেক্টর কমান্ডার চিত্তরঞ্জন, 5 নম্বর সেক্টর কমান্ডার মীর শওকত আলী, 6 নম্বর সেক্টর কমান্ডার এম কে বাশার, 7 নম্বর সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান, 8 নম্বর সেক্টর কমান্ডার এম এ মঞ্জুর, 9 নম্বর সেক্টর কমান্ডার তার নাম হলো এম এ জলিল, আর 11 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন জনাব কর্নেল তাহের, যিনি যুদ্ধাহত হয়েছিলেন। আমি কেন বলছি কথাগুলো? আর মুক্তিযুদ্ধের বেসামরিক নেতৃত্ব দিয়েছিল মুজিবনগর সরকার, যার নেতা ছিল সৈয়দ নজরুল এবং তাজউদ্দিনেরা, মনসুর আলী, কামরুজ্জামানেরা। আমি এই কথা বলে ভোট চাইব, যদি তাদেরকে ভোট দেয় তারা ইসলামিক শাসনতন্ত্র করবে, ইসলামিক দেশ চালাবে, আর আমাকে যদি ভোট দেয় আমি আধুনিক দেশ করব। আমি মানুষকে বলবো, হে ভাই, তোমার ছেলে 3টা হলে একটা মাদ্রাসায় যাক, আমি উৎসাহিত করব, পড়ুক না একটা ছেলে মাদ্রাসায়, কিন্তু আরেকটা বা 2টা ছেলে আপনার প্রাইমারি স্কুলে যাবে সরায় রস্যই দীর্ঘই পড়ার জন্য। এই ছেলেটি পড়বে পাখি সব করে ব্রাতি পোহালো, কারণে কুসুম ফুলি ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। এই ছেলেটি দিনে দিনে বড় হবে, বড় হতে হতে সেই ছেলেটি আবার কবিতা পড়বে, বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, বলো বীর মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ফারি, দোলক পোলক গোলক বেদিয়া ক্ষুধার আরো শাসন ছেদিয়া উঠিয়াছে আমি মহাবিশ্ব বিশ্ববিদাত্রী। সেই ছেলেটি আবার রিসার্চে যাবে, নাসার মেম্বার হবে, সেই ছেলেটি আবার আমার দেশে বিজ্ঞানী হবে, শুধু না হবে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেই ছেলেটি হবে সিরাজুল ইসলাম চৌধুরী, সেই ছেলেটি হবে আহমদ শরীফ, সেই ছেলেটি হবে মহামনীষী আবুল ফজল, সেই ছেলেটি হবে এই দেশের জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় সংস্কৃতিতে শ্রেষ্ঠ মানুষ, যে শ্রেষ্ঠ মানুষ 1921 সনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে 1971 সন পর্যন্ত 50 বছরে 50,000 সৎ মানুষ, জ্ঞানী মানুষ, মহান মানুষ, মহৎ নারী সৃষ্টি করেছিল, যারা যুদ্ধ করে ওই বাঙালিকে স্বাধীন করেছিল। আমি তাই বলতে চাই বন্ধুরা, সেই কথাটা আমি বলবো, আমরা যুদ্ধে গিয়েছিলাম, সেই যুদ্ধের জন্য কত মায়ের বুক খালি হয়েছে, কত মা বিধবা হয়েছে, কত নারী ধর্ষিতা হয়েছে, 30 লক্ষ মায়ের জীবন গিয়েছে। আমি পরশুদিন একটা জায়গাতে বলেছিলাম, আজকেও কথাটা বলে দেই, এটা আর হয়তো একদিন বলবো, আর বলবো না। ট্রেনে পরে একটা ছেলে মাকে লুকিয়ে যুদ্ধে চলে গেল, তার মা হলো একজন স্কুল টিচার, বাসা তাদের মগবাজারে, ছেলেটির নাম হলো আজাদ। ছেলেটি ট্রেনিং দিয়ে এসে যুদ্ধ করে ধরা পড়লো, ক্লাস 10-এ পড়ে ছেলে, ঢাকার পূর্ব অঞ্চলে ধরা পড়লো, 2 নম্বর সেক্টরের ছেলে। সেই ছেলেটিকে পিটাইতে মৃত পায় অবস্থায় তাকে রমনা থানাতে আনা হলো। তখন তাকে মাকে খবর দেওয়া হলো, তোমার ছেলেকে যদি দেখতে চাও তুমি আসো। মা পাগলিনীর মতো আসলো, আইসা দেখলো রমনা থানার ওই যে জেলখানার ভিতরে ফ্লোরের মধ্যে রক্তাক্ত অবস্থায় তার ছেলেটি পড়ে আছে। সেই ছেলেটিকে দেখেই মা ছেলেটিকে বুকে জড়ায় ধরলো, রক্তাক্ত হয়ে গেল তার কাপড়। বললো, মা আমি তো মরে যাবো। বলে, তুই মরবে না, তোর আগে আমি মরবো, তোর কি করতে হবে বল, তুই কি চাস? বললো, আমি কিছুই চাই না, আমার জন্য কাঁদো না মা, আমার যেন ইচ্ছা করতেছে। গত 7 মাস যাবৎ যুদ্ধ করতে করতে খাবার ভুলে গেছি, কি খাই জানি না, 7 মাসে একদিনও মুরগির মাংস খাই নাই মাগো, তুমি আমারে ভাত আর মুরগির মাংস দিয়ে একটু খাওয়া। পরের দিন সকালবেলা মা, আমি কথাটা আপনি বইটা পড়ে দেন, বইটার নাম এই হলো মা,
এই বইটা আনিসুল হকের বই, আপনি পরে দেখবেন। সেই বিখ্যাত উপন্যাসিক আনিসুল হকের বই। সেই মা মুরগির মাংস, মুরগির তরকারি রান্দাই না, যখন আসলো তখন দেখলো ছেলে নাই। ওসিকে জিজ্ঞাসা করলো, ওসি হলো পাঞ্জাবি, বলো তুমকা ছেলে ইদার নেই, যাও, কয়েকটা লাথি মেরে তাকে বাইর করে দিল। তখন যখন সে কাঁদতে কাঁদতে চিৎকার করে বের হয়ে যায়, তখন একজন বালুচ পুলিশ ছিল, যারা এখন মুক্তিযুদ্ধ করে পাকিস্তানিদের বিরুদ্ধে, সেই বালুচ পুলিশ তাকে বললো, তোমারা ছেলে খতম হো জায়গা গে, গত রাতে তোমার ছেলেকে হত্যা করা হয়েছে। সেই মা 14 বছর বেঁচে ছিল, জীবনে কোনোদিন ভাত খায়নি, মুরগির মাংস টাচ করে নাই। ছেলেকে যেহেতু দেখেছিল ফ্লোরে শুয়ে আছে, সে কোনোদিন শীতকালেও ফ্লোরের বাইরে সে শুয়ে নাই। সেইটার নাম হলো মুক্তিযুদ্ধ। এইগুলার নিয়ে এখন রং তামাশা করে কথা বলা হয়। বন্ধুরা, কে নাকি আমাদেরকে মুক্তিযুদ্ধ করে দিছে, কার সল্লায় পড়িয়া, কার কুপরামর্শে নাকি বাঙালি জাতি যুদ্ধ করছে। সেই যুদ্ধ আমরা করেছিলাম বন্ধুরা, দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে অমানিসার অন্ধকারে ট্রেনিং দিয়েছি। পাঞ্জাবির বুকে বাংকারে থেকে থেকে ট্রিগার টিপেছি। স্বপ্নে দেখেছি দেশ যদি স্বাধীন হয়, পাঞ্জাবি চলে যাবে, বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতা রক্তিম সূর্য উঠবে। সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধ যখন মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে, কিসের দল, কিসের রাজনীতি, মুক্তিযুদ্ধ যখন ঢাকা পড়ে যায় বাঙালির শ্রেষ্ঠ অর্জন, তখন আমি ফজলুর রহমান কথা বলবো না, কথা বলবে কে? কেন রাজনৈতিক দলগুলো কথা বলবে না? বাংলাদেশে থাকবে, মুক্তিযুদ্ধ অপমানিত হলে কথা কেন বলবে না কোন রাজনৈতিক দল? আমি এটা বুঝতে চাই এবং জানতে চাই। আমি দেখতেছি তো সমস্ত মেয়াদেরকে, আমি দেখতেছি শুধু মন্ত্রী আর প্রধানমন্ত্রী হলে আর এমপি সাহেব হইলে আর ওই বৈশা বৈশা সংস্কারের নামে শেরাটন থেকে আর সোনারগাঁও থেকে নাস্তার লাঞ্চ আর ডিনার খাইলে পরেই বাংলাদেশ বাঁচবে। এই দেশ যদি আফগানিস্তান হয়ে যায়, এই দেশ যদি সিরিয়া লেবানন হয়ে যায়, আমার দেশের প্রধানমন্ত্রীর দরকার কি? কি দরকার আমার? কিসের রাজনীতি? যারা আজকে কথা বলে না তারা বুঝবে। বুঝেছিল ইরানের সেই বনি সদর, যে বনি সদর ছিলেন ইরানের মধ্যবর্তী লোকজনের নেতা, লিবারেল পার্টির নেতা। সেই বনি সদরের কান্দের উপরে ভর করে কিন্তু রাজাকাররা, ওই আজকে যারা ইরানে ক্ষমতায় আছে তারা ক্ষমতায় আইছিল, তারা লাথি মেরে ফালায় দিছে।